ওয়েল্ডেড ফ্রেম স্ট্রাকচার এইগুলা আপনি সলিডওয়ার্কসে তৈরি করতে গেলে এইগুলো আপনি যদি ম্যানুয়ালি করতে চান এটা প্রচুর সময়ের ব্যাপার। তো এই যে স্ট্রাকচারগুলো, ফ্রেম স্ট্রাকচারগুলো, এইগুলো আপনি দ্রুততার সাথে আপনি কাজ করার জন্য কিছু টুলস সলিডওয়ার্কসে অ্যাড করা হয়েছে, যেটা ওয়েলমেন্টসের আন্ডারে আছে। তো এইটার ভিতরে অল্প কিছু টুলস আছে, যেটা ওয়েলমেন্টসের ভিতরে আমি যদি যাই তাহলে দেখতে পারবেন অল্প কিছু টুল। এই সব টুলসগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কীভাবে আপনি ওয়েল্ডেড ফ্রেম স্ট্রাকচার আপনি তৈরি করবেন এটার মাধ্যমে। এবং এগুলোর মাধ্যমে শুধু ওয়েল্ডেড ফ্রেম স্ট্রাকচার না, এটা আপনি উডের ক্ষেত্রেও অনেক এরকম স্ট্রাকচার তৈরি করতে হয়, সেক্ষেত্রেও আপনি এই ওয়েলমেন্টসের টুলসগুলো আপনি ইউজ করতে পারবেন। এবং এছাড়া আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এইগুলো, যদি আমি একটু জুম করি তাহলে দেখবেন যে মাঝখানে যে এইগুলো কাটা, এগুলোর লেন্থগুলো আমি এখান থেকে কিভাবে পাবো, সরাসরি একবারে কাটিং লেন্থ যেটা সেগুলো আমি কিভাবে পাবো। এবং এটার মাধ্যমে যেমন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেখাই, যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এই ডাইনিং টেবিলে যে নিচের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েলমেন্ট দিয়ে করা হয়েছে। যেমন এই স্ট্রাকচারটা আমি যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পারবেন যে এই স্ট্রাকচারটা আলাদাভাবে তৈরি করা। তো এই ধরনের স্ট্রাকচার আপনি যদি ম্যানুয়ালি তৈরি করতে যান এটা প্রচুর সময়ের ব্যাপার। তো এই জন্য ওয়েলমেন্টার ইউজটা খুব ইফিসিয়েন্ট এই ক্ষেত্রে, স্পেশালি যদি আপনি কোনো ফ্রেম স্ট্রাকচার এরকম তৈরি করতে চান। তো কিভাবে আপনি এই ওয়েলমেন্টের জন্য বিভিন্ন টাইপের এটার প্রোফাইল আছে, আমি একটু ক্লোজ করলে দেখতে পারবেন এটার জন্য হলে এই প্রোফাইলটা, বিভিন্ন টাইপের প্রোফাইল আছে। এই প্রোফাইলগুলো দিয়ে আপনি কীভাবে কাজ করবেন, এই প্রোফাইলগুলো আপনি কীভাবে ক্রিয়েট করবেন, এবং লেটেস্ট আরও বিভিন্ন বড় যে ওয়েলমেন্টের যে লাইব্রেরি আছে, প্রোফাইলের লাইব্রেরি, সেটা আপনি ডাউনলোড করে সেটা কীভাবে আপনি এখানে সেট আপ করবেন, এই সব জিনিসগুলো আপনাদেরকে এখানে আমি দেখাবো। ওয়েলমেন্টসের যেসব টুলসগুলো আছে এইসব টুলসগুলো দিয়ে আমি যখন একটা পার্ট তৈরি করব বা একটা স্ট্রাকচার তৈরি করব, এটা নর্মাল যেসব সলিড আমরা পার্ট তৈরি করে থাকি এটা থেকে এটা একটু স্লাইটলি ডিফারেন্ট, এবং এটার প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। তো সেটা কিভাবে আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি। তার আগে আমি ওয়েলমেন্টসের যে টুলসগুলো আমি কীভাবে পাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনি ফিচার স্কেচ কোনো একটার উপরে রাইট বাটন ক্লিক করে এখানে ওয়েলমেন্টসটাকে আপনাকে প্রথমে অ্যাক্টিভ করতে হবে। এবং এই ট্যাবটা আমি অ্যাক্টিভ করার পরে এটার ভিতরে অল্প কিছু টুলস, কিছু গ্রে হয়ে আছে এবং কিছু এখানে অ্যাক্টিভ হয়ে আছে। তো এখানে ওয়েলমেন্টসের ক্ষেত্রে আমি যে একটা স্ট্রাকচার তৈরি করব সেই ফুল স্ট্রাকচারটাকে সে একটা পার্ট হিসেবে কাউন্ট করে, এবং এই স্ট্রাকচারের ভিতরে প্রচুর বডি থাকে, দ্যাট মিনস মাল্টি বডি থাকে। এবং এই সবগুলো বডির ক্ষেত্রে আমি একসাথে আমি বিল অফ ম্যাটেরিয়ালে লিস্ট পেতে চাইলে সেটা লিস্ট পাওয়া খুব সোজা, কিন্তু বিল অফ ম্যাটেরিয়ালে সেই স্ট্রাকচারটাকে একটা স্ট্রাকচার হিসেবে সে একটা পার্ট হিসেবে সে কাউন্ট করবে। তো এখানে প্রচুর ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, স্টেপ বাই স্টেপ সামনে আপনারা এটা দেখতে পারবেন। তো ওয়েলমেন্টসের দিয়ে আমি কীভাবে স্ট্রাকচারাল মেম্বার তৈরি করব সেটা করতে গেলে প্রথমে আমাকে লেআউট স্কেচ তৈরি করতে হবে, যেটা আমি স্কেচের ভিতরে আমি ফ্রন্ট প্লেনে আমি একটা স্কেচ নিচ্ছি, এবং ফ্রন্ট প্লেনে আমি একটা সিম্পল একটা লেআউট স্কেচ আমি তৈরি করব। এই স্ট্রাকচারটা আমি এখান থেকে তৈরি করলাম। করার পরে এই লেআউটের মাধ্যমে আমি ওয়েলমেন্টসের ভিতরে যে এই যে স্ট্রাকচারাল মেম্বার যেটা দেখছেন, এই স্ট্রাকচারাল মেম্বারের মাধ্যমে আমি এটাকে একটা স্ট্রাকচারে কনভার্ট করব। সেটা করতে গেলে স্ট্রাকচারাল মেম্বার এটাকে আমি অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পরে স্ট্যান্ডার্ড দুই রকম আছে, আইএসও এবং এনসি। আমি আইএসও নিচ্ছি, এবং এখানে টাইপ বিভিন্ন রকম টাইপ আছে। তো আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টিউব যেটা সেটা নিচ্ছি, এবং এখানে বিভিন্ন রকম সাইজ আছে, অথবা আপনি রেক্ট্যাঙ্গুলার উপরে পাইপ, সি চ্যানেল অনেক রকম আছে। তো এই ক্ষেত্রে আমি শুধু রেক্ট্যাঙ্গুলার টিউব নিয়ে এখানে যে সাইজ, এই সাইজটা আমি 50x30 যেটা সেটা আমি নিলাম। তো এইখানে যে আমি সাইজটা নিয়েছি এটা হলো প্রোফাইলের মেজারমেন্ট, এবং প্রোফাইল কীভাবে এডিট করবেন সেটা সামনে আসবে। এবং টাইপ হলো রেক্ট্যাঙ্গুলার, এটা হলো রেক্ট্যাঙ্গুলার টাইপ। তো যখন আমি এখানে কাজ শুরু করব তখন আমাকে গ্রুপ সিলেক্ট করতে হবে। যেমন ফার্স্ট গ্রুপ আমি এখানে সিলেক্ট করলে অটোমেটিকলি এটা সে প্রথম গ্রুপটা নিয়ে নেবে, অথবা আমি নিউ গ্রুপ নামেও সিলেক্ট করতে পারি। যেমন আমি এখানে নতুন গ্রুপ তৈরি না করে প্রথমটা আমি যদি একটা সিলেক্ট করি, এখানে প্রিভিউতে দেখাচ্ছে এখানে আরও কিছু অপশন এখানে নিচে অ্যাড হয়েছে। যেমন এখানে গ্রুপ 1 অটোমেটিকলি এসেছে, এবং এই গ্রুপ 1-এর ভিতরে পাথ সেগমেন্ট যেটা সেটা এখানে অ্যাড হয়েছে, যেটা এই পাথটা এখানে এসছে। এবং আমি যদি আরেকটা অ্যাড করি তাহলে দুইটা মিলে একটা গ্রুপে সে এটাকে নিয়েছে।
আমি যদি গ্রুপ নাম্বার 2 না দিই তাহলে এক গ্রুপেই সব হতে থাকবে। তবে এটার কন্টিনিউটি খুব ইম্পর্টেন্ট। এটা যদি কন্টিনিউয়াস না হয় সেক্ষেত্রে এক গ্রুপের ভিতরে সবগুলো আসবে না, এটা আপনাকে বুঝতে হবে। যেমন নিউ গ্রুপ নাম্বার আমি 2 দিলাম, প্রথম গ্রুপে এই পাথগুলো ছিল, দ্বিতীয় গ্রুপে কোনো পাথ নাই। তো দ্বিতীয় গ্রুপটা আমি অ্যাড করার পরে এখানে একটা পাথ এবং এখানে একটা পাথ, এই দুটো পাথ আমি অ্যাড করলাম, করার পরে এখানে পাথ সেগমেন্টগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি গ্রুপ 1-এ যখন সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে অ্যাপ্লাই কর্নার ট্রিটমেন্ট, কর্নার ট্রিটমেন্ট এখানে বিভিন্ন রকম কর্নার ট্রিটমেন্ট আছে। এখানে এই মুহূর্তে এন্ড মাইটার যেটা সেইটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন এন্ড মাইটারটা কীভাবে এখানে শো করছে। আমি যদি এটা দিই তাহলে এইভাবে চেঞ্জ হবে, এটা দিলে এইভাবে চেঞ্জ হবে আমি যে ধরনের চাই। এখন এটা ডিপেন্ড করবে ম্যানুফ্যাকচারিংয়ের উপরে, আপনার স্ট্রাকচারে আপনি কতটুকু আপনি সেভ করতে চান সেটার উপরে। কারণ আমি যদি এই ধরনের দেই তাহলে এটা কাটতে একটু সমস্যা, সেক্ষেত্রে আলাদাভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হয়, সে ধরনের আপনার লাগে কিনা সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট। তো এইভাবে বিভিন্ন টাইপের যেটা আপনার দরকার সেটা আপনি তৈরি করবেন। এবং এখানে আরও কয়েক রকম আছে, এই টোটাল 5 রকম আছে। তো আমি প্রথম যেটা সেটা আমি এই মুহূর্তে এখানে সিলেক্ট করছি, করার পরে নেক্সট, এখানে যে গ্যাপ ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপ ডিস্টেন্সটা আমি যদি এখানে 10 দিই তাহলে দেখবেন যে এই দুটার মাঝখানে যেটা গ্যাপ, সেই গ্যাপটা তৈরি হয়েছে, সেই গ্যাপটাই হলো এটা। এবং এখানে কিন্তু নাই, কারণ আমি এই মুহূর্তে গ্রুপ 1-এ আছে, গ্রুপ 2-তে আমি এই মুহূর্তে নাই। এবং এখানে যদি দেখেন এটা কিন্তু কোনো ইফেক্ট পড়ছে না। আমি যদি গ্রুপ 2টা ডিলিট করে দিতে চাই, গ্রুপ 2 ডিলিট করে দিব, গ্রুপ 2 ডিলিট হয়ে যাবে এবং গ্রুপ 1-এর ভিতরে বাকি পাথগুলো আমি চাইলে সিলেক্ট করে দিতে পারবো। যখন সিলেক্ট করব তখন সবগুলোর ক্ষেত্রে এখানে ইফেক্ট পড়ছে। গ্যাপ ডিস্টেন্স আমার এই মুহূর্তে যত দরকার নেই, আমি এটাকে 0 দিয়ে রাখলাম। এখানে আমি যে প্রোফাইলগুলো তৈরি করেছি, এই প্রোফাইলগুলো যদি আমি দেখি, এটা হলো একটা রেক্ট্যাঙ্গুলার, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে এইখানে নিচে অ্যালাইনমেন্ট আমি চাইলে চেঞ্জ করতে পারবো। যেমন একদম নিচে যদি দেখি, এখানে আমি ডিগ্রি যদি 45 ডিগ্রি এখানে দিই তাহলে এইটার যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা ফ্রন্ট ভিউ থেকে অত বেশি ভালো বোঝা যাচ্ছে না, আমি যদি এদিক থেকে দেখি তাহলে এখানে দেখবেন যে এটা কীভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গিয়েছে। এবং আমি এভাবে চেঞ্জ করলে এইভাবে এটা চেঞ্জ হতে থাকবে। এবং আমি যদি 0 করে দিই এইভাবে সোজা 0-তে চলে আসবে। তো এইভাবে এই আপনি অ্যাঙ্গেল যদি চেঞ্জ করতে চান এটা করতে পারবেন। এবং এটা কমপ্লেক্স যেসব আপনি স্ট্রাকচার তৈরি করবেন ওইখানে আপনার এটা খুবই দরকার হবে। এরপরে লোকেট প্রোফাইল হলো, লোকেট প্রোফাইল আমি যদি ক্লিক করি, লোকেট প্রোফাইলে ক্লিক করার পরে আমি এই যে পয়েন্টটা, এই যে আমি লেআউট স্কেচটা তৈরি করেছি, এই লেআউট স্কেচের এই পয়েন্টটা আমি কোথা থেকে নিব, সেটা কি আমি এই পয়েন্ট থেকে নিতে পারি অথবা এই পয়েন্ট থেকে নিতে পারি। এইখানে অনেক প্রচুর পয়েন্ট আছে, যে কোনো পয়েন্ট থেকে নিতে পারি। সে সেন্ট্রালে এই পয়েন্ট থেকে নিয়েছে। আমি লোকেট প্রোফাইল আমি ক্লিক করার পরে আমি যদি মনে করি যে আমি এইখানের এই পয়েন্ট থেকে আমি নিব, তাহলে দেখেন যে এটা কিভাবে এই পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল। অথবা আমি আবার যদি চিন্তা করি এই পয়েন্ট থেকে নিব, তাহলে সে এই পয়েন্ট থেকে স্ট্রাকচারটাকে কাউন্ট করবে, সেন্টার থেকে সে কাউন্ট করবে না। তো আমি এটাকে আপাতত সেন্টার থেকে নিচ্ছি। এটা আপনার দরকার হবে কমপ্লেক্স যেসব ওয়েলমেন্টের আপনি কাজ করবেন, কাজ করার সময় দেখবেন যে আপনার এগুলো চেঞ্জ করার দরকার হচ্ছে আপনার অন্য সাইডের স্ট্রাকচারাল মেম্বারের সাথে মেলানোর জন্য। এরপরে মিরর প্রোফাইল, যেটা আপনি প্রোফাইলটাকে আপনি চাইলে মিরর করতে পারবেন এবং এটা আপনি হরিজন্টাল এক্সিস বা ভার্টিক্যাল এক্সিস যে কোনো দিকে আপনি মিরর করতে পারবেন এবং অ্যালাইনমেন্টও আপনি করতে পারবেন। প্রচুর ফ্লেক্সিবিলিটি এখানে দেয়া হয়েছে। তো আমার সব কিছু যখন ওকে আছে, এই অবস্থা আমি এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে স্ট্রাকচারটা, এখানে টোটাল স্ট্রাকচারটা তৈরি হলো এবং এখানে কাটিং ওয়েটা কীভাবে হয়েছে। আমি এই ধরনের কর্নার ট্রিটমেন্ট আমি করতে চেয়েছিলাম, এই ধরনের কর্নার ট্রিটমেন্টই এখানে হয়েছে। তো পুরো কাজটা করার পরে বাম দিকে যদি আপনি দেখেন, এখানে নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে। একটা হলো কাট লিস্ট, এটা অ্যাড হয়েছে এবং ওয়েলমেন্ট এখানে অ্যাড হয়েছে। এই দুটো জিনিস নতুন অ্যাড হয়েছে। আর এটা হলো ফিচার ট্রিতে যেটা অ্যাড হয় স্ট্রাকচারাল মেম্বার, সেটা।
তো এইভাবে আমি এই স্ট্রাকচারটা তৈরি করলাম এবং স্ট্রাকচারাল মেম্বারের ভিতরে আমি গেলে নিচের দিকে যদি আপনি দেখেন এই যে কর্নার ট্রিটমেন্টের ক্ষেত্রে এই কর্নার আপনি আরও কয়েকভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। যেমন এই কর্নারের ভিতরে আমি যদি ক্লিক করি তাহলে আরও প্রচুর ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। এখান থেকে ওই কর্নার ট্রিটমেন্টের অ্যাডভান্সড লেভেলের আপনি ট্রিটমেন্টগুলো এখান থেকে আপনি চাইলে করতে পারবেন। লাস্ট লেসনে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল, এখানে যে স্কেচগুলো দেখতে পাচ্ছেন এই স্কেচগুলো থেকে তৈরি করা হয়েছিল। তো এখন আমি যেটা করেছিলাম যে একটা স্ট্রাকচারাল মেম্বারের ভিতরে আমি পুরোটা করেছিলাম, কিন্তু এখানে যেটা করা হয়েছে যে আলাদা আলাদা করে স্ট্রাকচারাল মেম্বারগুলো, যেমন একটা স্ট্রাকচারাল মেম্বারের ভিতরে এতটুকু করা হয়েছে, এরপরে আবার আর বাকি পার্টটুকু, এরপরে আবার বাকি পার্টটুকু, এইভাবে আলাদা আলাদা করে স্ট্রাকচারাল মেম্বারের ভিতরে অ্যাড করা হয়েছে। এখন আমি যদি একটার ভিতরেই অ্যাড করতে পারি তাহলে আমার এতগুলা স্ট্রাকচারাল মেম্বার তৈরি করার দরকারটা কি? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং এটার উত্তর আপনার খুব ভালো মতো আপনাকে জানতে হবে। এর কারণ হলো যে আপনি যখন ফিক্স করতে যাবেন, যেমন এখানে অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলের সাথে এটা আপনি যখন ফিক্স করতে যাবেন তখন একটার ভিতরে যদি আপনি কাজটা করেন তাহলে দেখবেন যে আপনার পক্ষে এটা ফিক্স করা অনেক কঠিন। সেটা আমি একটু পরেই সামনের লেসনে এটা আমি আপনাদেরকে দেখাবো যে এটা আমি কেন আমি এটা আলাদা করেছি, আলাদা করলে সুবিধাটা কী। এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ট্রিম করবেন। আমি যে আলাদা আলাদা করেছি, আলাদা আলাদা করার কারণে এখানে আমাকে বডি একটা একটার উপর ওভারল্যাপ করছে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে কীভাবে ট্রিম করব সেটা আপনারা এখানে দেখবেন। তো যেমন আমি এই বডিটাকে ট্রিম করতে চাই, যেহেতু এটা এটার ভিতরে ঢুকে গিয়েছে, সেই ক্ষেত্রে স্ট্রাকচারাল মেম্বারের ডান দিকে ট্রিম এক্সটেন্ড একটা অপশন আছে, এটা আমি যদি অ্যাক্টিভ করি, এটার ভিতরে প্রথমে বডি টু বি ট্রিমড, যে বডিটা ট্রিম হবে সেই বডিটা আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। করার পরে ট্রিমিং বাউন্ডারি আমি যে কোনো ফেস, প্লেন অথবা বডি দিতে পারি। যেহেতু এখানে আলাদা বডি এখানে আছে, আমি বডিটা সিলেক্ট করব এবং করার পরে এখানে প্রিভিউতে আপনারা দেখতে পারবেন যে এইখানে আলাদাভাবে অলরেডি এটা ট্রিম হয়ে গেছে এবং সেটা প্রিভিউতে শো করছে। এবং বডি অবশ্যই বাম দিকে যেটা, সেটা আমি সিলেক্ট করব যেহেতু দুইটা বডির সাথে এখানে লেগে আছে। তবে উপরে কর্নার টাইপ যেটা, এটা দেখেন প্রথমটা যেটা, এটা হলো এন্ড ট্রিম, যেটা এখন এই মুহূর্তে ইউজ করা হয়েছে। এখন আমি যদি এই পরেরটা এন্ড মাইটার দিই তাহলে কি হবে? বডি টু বি ট্রিম যেটা এবং ট্রিমিং বাউন্ডারি যেটা, এই দুটো দিলে, মাইটার ট্রিম দিলে এই ধরনের আমি ইফেক্ট পাবো। এই ধরনের আমি যদি চাই একটা মিউচুয়াল উপরের পার্টটুকু কেটে যাবে, কেটে এটার সাথে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এবং একইভাবে এখানে শুধুমাত্র এখানের এই কর্নারটার চেঞ্জটা হবে, আর তেমন কিছু চেঞ্জ নাই এখানে। তো আমি প্রথমটা যেটা অনলি ট্রিম, যেটা এন্ড ট্রিম, সেটা আমি চাচ্ছি। তো সেই ক্ষেত্রে বডি যেটা, এই দুটো বডি আমি অ্যাড করলাম। তো করার পরে এইখানে এখন আমি এটাকে আমি যদি ওকে দেই তাহলে এখানে দেখতে পাবেন যে এটা কিভাবে কত সহজেই এটা ট্রিম হয়ে গেল। এখন আমি আবার বডি টু বি ট্রিমের ক্ষেত্রে আমি মাল্টি বডির ক্ষেত্রে একসাথে ট্রিম করতে পারি। যেমন এখানে যে চারটা বডি আছে, চারটা বডি সিলেক্ট করার পরে আমি এবার বডি না দিয়ে আমি ফেস দিয়ে ট্রিম করব। যেমন ফেস দিয়ে আমি যখন ট্রিম করব, আমি এই ফেসটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন যে সবগুলোর ক্ষেত্রে কিভাবে এটা ট্রিম হচ্ছে। এই অবস্থায় এটাকে আমি জাস্ট ওকে দিলে সবগুলোর ক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে ট্রিম হয়ে গেল। আমি ট্রিম করার ক্ষেত্রে লাস্ট লেসনে যতটুকু সহজে আমি ট্রিম করেছি, আমি এই ধরনের অ্যাঙ্গেল ওয়েলমেন্ট প্রোফাইল দিয়ে আমি যদি কাজ করে থাকি, অ্যাঙ্গেলে এই ধরনের স্ট্রাকচার তৈরি করার পরে এটার সাথে আমি এখন এখানে যদি ট্রিম করতে চাই, এই ট্রিমটা একটু চ্যালেঞ্জিং এবং এটা একটু ঝামেলা আছে এবং এই ক্ষেত্রে আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে আগাতে হবে। যেমন আমি প্রথমে ট্রিম করতে গেলে প্রথমে আমাকে বডিটাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে তিনটা বডি আমি সিলেক্ট করলাম। বডি সিলেক্ট করার পর এখানে আমি যদি ফেস সিলেক্ট করি, যেমন এখানে এই টপ ফেসটা আমি সিলেক্ট করি। টপ ফেস সিলেক্ট করার পরে এই অবস্থায় আমি এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কি ধরনের ঘটনা এখানে ঘটে আপনারা এটা দেখেন। এখানে সে আসলে ট্রিমটা ওইভাবে করে নাই এবং এটা না করার মেন কারণ হলো, আমি এখানে ট্রিমের ভিতরে যদি আমি আবার ঢুকি, এখানে দেখতে পারবেন যে কিছু ফ্ল্যাগ এখানে ওপেন হয়েছে। এই ফ্ল্যাগগুলা দিয়ে আসলে কি করা হচ্ছে, এই ফ্ল্যাগগুলা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং এগুলা বেশিরভাগ টাইমে আপনি যখন ট্রিম করতে যাচ্ছেন, কোন পার্টটা আপনি রাখতে চাচ্ছেন আর কোন পার্টটা আপনি রাখতে চাচ্ছেন না, সেটা সলিডওয়ার্কস 80% টাইমে কারেক্ট ইনফরমেশন দিবে। কিন্তু
ক্রিটিক্যাল সিচুয়েশনে সলিডওয়ার্কস বেশিরভাগ সময় এটা ভুল ইনফরমেশন দিবে। যেমন এখানে সবগুলোই সে কিপ দিয়ে রেখেছে। যেমন এই 3টা বডি কিপ ঠিক আছে, কিন্তু বডির নিচের পার্টটুকুকে আমি ট্রিম করতে চাই। সেক্ষেত্রে এখানে কিপ আছে, প্রত্যেকটা কিপের জায়গায় আমি যদি ক্লিক করি ডিসকার্ড এখানে হয়ে যাবে। তো 3টা নিচের পার্ট আমি চাচ্ছি না, কিন্তু 3টা বডি আমি চাচ্ছি। সো আপনি অলওয়েজ সলিডওয়ার্কস যদিও এটা ঠিকভাবে এটা ট্রিম করে বেশিরভাগ টাইমে, তারপরে অলওয়েজ এটা চেক করে নিয়ে অলওয়েজ বেটার। এই অবস্থায় আমি যদি এটা ওকে দিই তাহলে এটা খুব সুন্দরভাবে ট্রিম হবে, কিন্তু সমস্যা হলো ট্রিমটা কিভাবে হয়েছে দেখেন। আসলে এখানে মেন ব্যাপার হলো এটা আসলে ট্রিমের কোনো সমস্যা না। এই সমস্যাটা হলো প্রোফাইলে আমার যে লোকেশন আছে, প্রোফাইল লোকেশন, সেটা আমার সমস্যায় সেই লোকেশনটা আমাকে ঠিক করতে হবে। তো সেটা ঠিক করতে গেলে স্ট্রাকচারাল মেম্বার যেটা, সেটাতে আমি ঢুকবো। এখানে 3টা গ্রুপ আছে। প্রথম গ্রুপটা দেখতে পাচ্ছেন হাইলাইট হয়েছে কিভাবে আছে। প্রথম গ্রুপটার ক্ষেত্রে আমি এখানে লোকেট প্রোফাইল যেটা, এইটা সেন্টারে আছে, এইটাকে আমি নিচে দিয়ে দিব। এটা সাইডে ক্লিক হয়েছে, সাইডে হবে না, সেন্টারে, লোয়েস্ট সেন্টার যেটা, এটা আমি নিচে দেওয়ার কারণে প্রোফাইলটা উপরে উঠে গেল, স্ট্রাকচারটা উপরে উঠে গেল। এই অবস্থায় আমি যদি ওকে দেই তাহলে এখানে দেখবেন যে এই দুটো ঠিক আছে, কিন্তু মাঝখানেরটা উপরে ওঠে নাই, কারণ মাঝখানেরটা আমি আলাদা গ্রুপে আছে এবং এটাও আলাদা গ্রুপে আছে, যার কারণে এই দুটো অ্যালাইনমেন্টটা ঠিক মতো হয় নাই। তো এই অ্যালাইনমেন্টটা আমি ঠিক করতে গেলে এই দুটাকে গ্রুপে, যেহেতু এখানে গ্রুপ 3টা আছে, গ্রুপ নাম্বার 2 যেটা, গ্রুপ নাম্বার 2 এর ক্ষেত্রে এখানে লোকেট প্রোফাইল যেটা, লোকেট প্রোফাইলে একদম নিচে আমি নিচের পয়েন্টটা সিলেক্ট করব, এতে স্ট্রাকচারটা উপরে উঠে যাবে। এবং গ্রুপ নাম্বার 3 এর ক্ষেত্রে, গ্রুপ নাম্বার 3 এটার ক্ষেত্রে লোকেট প্রোফাইল যেটা, এটা উপরে উঠানোর জন্য একেবারে নিচের পয়েন্টটা আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি যদি ওকে দেই, এবার আমি এক্স্যাক্টলি যেটা চাচ্ছিলাম দেখা যাবে যে সেটা এখান থেকে চলে এসেছে, এবং আমি এখানে ট্রিমের কোনো সমস্যা ছিল না। আমি এক্স্যাক্টলি যে ধরনের লুকস চাচ্ছিলাম সেই ধরনের লুকস এখানে আসছে। আপনি যখন স্ট্রাকচারাল মেম্বার তৈরি করবেন তখন স্ট্রাকচারাল মেম্বার তৈরি করার সময় শুধু স্ট্রাকচারাল মেম্বারই যে আমি এটার ভিতরে তৈরি করতে পারবো, এটার ভিতরে এটা লিমিটেড না, কারণ এটার সাথে আরও কিছু জিনিস রিলেটেড আছে। যেমন স্ট্রাকচারাল মেম্বার তৈরি করার সাথে সাথে এটার সাথে প্লেট, গাসেটস, এন্ড ক্যাপ, ওয়েল্ড বিট, এইসব জিনিসগুলো এটার সাথে দরকার হয়। তো সেই কাজগুলো আপনি এটার ভিতরে আপনি করতে পারবেন। যেমন এখানে একটা সিম্পল স্ট্রাকচারাল মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এটার নিচে আমি যদি একটা প্লেট অ্যাড করতে চাই তাহলে এই ফেস বরাবর আমাকে একটা স্কেচ নিতে হবে। এবং স্কেচ নেওয়ার পরে ওয়েলমেন্টসের ভিতরে আমি এক্সট্রুড বস যেটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল ফিচার্সের ভিতরে যে এক্সট্রুড বস আছে এটা সেম জিনিস এখানে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন টাইপের প্লেট বা এই ধরনের কোনো কিছু আমি যদি তৈরি করতে চাই সেটার জন্য আমার দরকার হবে, এই কারণে এটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে এক্সট্রুড বসের ক্ষেত্রে আমি এটাকে 10 মিলিমিটার নিচ্ছি, এটার প্লেটের থিকনেস, এখানে যে প্লেটটা অ্যাড করব, এবং এই প্লেটটা এই স্ট্রাকচারাল মেম্বারের সাথে অবশ্যই মার্জ রেজাল্ট হবে না, কারণ এই দুটার ভিতরে যেই মার্জ এটা হবে হলো ওয়েল্ডের মাধ্যমে, ওয়েল্ড দিয়ে দুইটা একসাথে একটার সাথে লাগানো হবে। তো সেই ওয়েল্ড বিটটা আমি কীভাবে অ্যাড করবো সেটা আসছি সেকেন্ড স্টেপে। ফার্স্ট স্টেপে আমি প্লেটটা অ্যাড করবো, অবশ্যই মার্জ রেজাল্টটা আমি আনচেক রাখবো। আর স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে সিঙ্গেল একটা পার্টের ভিতরে মাল্টি বডি হিসেবে সব কাউন্ট হয়। সো আমি যখন এটা ওকে দিব, ওকে দেওয়ার পরে বাম দিকে এখানে আপনারা দেখতে পারবেন যে কাট লিস্টের ভিতরে এখানে একটা আছে স্ট্রাকচারাল মেম্বার আর একটা হলো এক্সট্রুড বস, যেটাকে আমি এখানে প্লেট নামে এখানে নেম চেঞ্জ করে দিতে পারি আমার বোঝার সুবিধার জন্য। তো এখানে আমি প্লেট এবং স্ট্রাকচারাল মেম্বার যেটা দুইটা অ্যাড করার পরে নেক্সট আমার ওয়েল বিট অ্যাড করতে হবে। ওয়েল বিট অ্যাড করতে গেলে এখানে ফিলেট ওয়েল বিট যেটা, সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো, এইটা এখান থেকে পাবেন। যদি আপনি এটা এখানে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ফিলেট যদি লেখেন, এখানে ফিলেট যদি এইভাবে লেখেন, এই ফিলেট বিটটা আপনি পাবেন, এখান থেকে এটা সরাসরি টান দিয়ে এখানে আপনি আনতে পারবেন। তো এখানে আমি ফিলেট বিট যেটা, সেটা আমি নেওয়ার পরে এখানে দেখবেন যে 3 রকম এখানে আছে, ফুল লেন্থ, ইন্টারমিটেন্ট এবং স্ট্যাগার্ড। তো এই যে 3 রকম আছে, এই 3 রকমের ভিতরে যে কোনোটা যেটা আপনার কাজের জন্য দরকার সেটা আপনি ইউজ করবেন, এবং ফিলেট সাইজ এখান থেকে ডিফাইন করতে হয়। তো আমি এখানে প্রথমে ফেস
এখানে ফেস সেট 1 কোন ফেসের সাথে কোন ফেসের ওয়েলমেন্ট হবে। তো এখানে প্লেট যেটা প্লেটের ফেসটাকে আমি সিলেক্ট করলাম। ফেস সেট 2 যেই ফেসের সাথে এটা ওয়েল্ড হবে সেই ফেসটা সিলেক্ট করতে হবে। এই ফেসটা সিলেক্ট করার পরে আমি একটু ক্লোজ করলে এখানে প্রিভিউতে দেখবেন যে এখানে প্রিভিউতে ওয়েল্ড যে এটা হচ্ছে ফিলেট ওয়েল্ড বিট যেটা দেওয়া হয়েছে এইটা যে হচ্ছে সেটা এখানে সরাসরি এখানে শো করছে। এটার কারণটা হলো ট্যানজেন্ট প্রোপাগেশনটা এখানে চেক করা। যদি ট্যানজেন্ট প্রোপাগেশন আনচেক করা থাকে শুধু এতটুকু সাইডেই দেখাবে। সেক্ষেত্রে আমাকে আবার সবগুলো ফেস আলাদাভাবে আমাকে সিলেক্ট করতে হবে। তো সেটা আমাকে না করে আমি ট্যানজেন্ট ফেসটা আমি সিলেক্ট করলাম যেন সবগুলো একসাথে সে সিলেক্ট করে। এবং ইন্টারসেক্টিং এজ যেটা সেই ইন্টারসেক্টিং এজগুলো সে ম্যানুয়ালি অটোমেটিকলি সে ক্যালকুলেট করে নিয়ে নেবে। বেশি কমপ্লেক্স হলে সেক্ষেত্রে আপনাকে ইন্টারসেক্টিং এজটা ম্যানুয়ালি আপনাকে দিতে হবে। এই অবস্থায় আমি যদি ওকে দেই তাহলে এখানে দেখবেন ওয়েল্ডের জন্য যে সিম্বল আছে সেই সিম্বল সহ কত মিলিমিটারের ওয়েল্ড এটা হবে সেটা সহ এখানে এটা চলে আসবে। স্ট্রাকচারাল মেম্বারের অনেক কোনায় গ্যাসেট অ্যাড করতে হয়। এই গ্যাসেটটা অ্যাড করার মেন কারণই হলো যে আপনি যদি এটার সাইডে আপনি যদি মনে করেন এই সাইডটা উইক হচ্ছে তো সেক্ষেত্রে এটার স্ট্রেংথ বাড়ানোর ক্ষেত্রে এই গ্যাসেটগুলো অ্যাড করা হয়ে থাকে। তো এই গ্যাসেটগুলো আপনি ম্যানুয়ালি অ্যাড করতে গেলে এগুলো সময়ের ব্যাপার, মেজারমেন্টও আপনাকে খুব ভালো মতো নিতে হয়। তো সেই কাজটা আপনি কীভাবে খুব দ্রুত করবেন সেটার জন্য একটা নতুন একটা টুলস আছে, সেই টুলসটা হলো গ্যাসেট। সেই গ্যাসেটটা আপনার ওয়েলমেন্টসের ভিতরে এখানে যে গ্যাসেট টুলস এটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে পাবেন। এটা আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমাকে যেটা করতে হবে যে সাপোর্টিং ফেস যেটা এই দুইটা ফেস আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। যেখানে প্রিভিউতে এখানে দেখতে পাচ্ছেন যে ফেস কীভাবে আমাকে সিলেক্ট করতে হবে এবং দুইটা ফেসের ভিতরে অ্যাঙ্গেল 0 থেকে 180 ডিগ্রির ভিতরে হলেই হবে। তো এখানে প্রথমে এই ফেস এবং এই ফেস এই দুইটা ফেস আমি সিলেক্ট করব। করার পর আমি যদি একটু ক্লোজ করি তাহলে দেখবেন যে এখানে প্রিভিউটা শো করছে। তো এই অবস্থায় আমি সাপোর্টিং ফেস সিলেক্ট করলাম। এখন আমি প্রোফাইল সিলেক্ট করতে হবে। দুই ধরনের প্রোফাইল আছে, একটা ট্রায়াঙ্গুলার আর একটা পলিগোনাল। এই ধরনের আপনি যে ধরনের গ্যাসেট ইউজ করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আমি এই যে পলিগোনাল যে প্রোফাইল সেই প্রোফাইলটা আমি সিলেক্ট করলাম এবং এখানে D1 D2 D3 বিভিন্ন টাইপের এখানে ভেরিয়েবল দেখতে পাচ্ছেন। এইগুলা আমি এখান থেকে ম্যানুয়ালি এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। এবং এখানে অ্যাঙ্গেলটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান এইভাবে আপনি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবেন। তো পুরো জিনিসটা আমি মেজারমেন্টটা ওকে হওয়ার পরে এরপর আমি নিচের দিকে যাব। এটার গ্যাসেটের থিকনেস কত হবে সেটা আমাকে এখান থেকে দিতে হবে। যেমন এখানে আছে হলো 5 মিলি থিকনেস আছে। তো আমি যেটা চেঞ্জ করতে চাই আরেকটু আমি চেঞ্জ করে দিতে পারি। তো চেঞ্জ করার পরে এরপরে নিচে এখানে চ্যাম্ফার আছে। আমি যদি গ্যাসেটকে চ্যাম্ফার করতে চাই এটাকে আমি ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করলে নিচের দিকে দেখেন যে এখানে চ্যাম্ফার হচ্ছে। আপনি যদি এটা চান এটা ক্লিক করে এখানে ডাইমেনশন দিবেন। আমি আপাতত এটা চাচ্ছি না, যার কারণে এটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এরপরে দেওয়ার পরে আমার গ্যাসেটটা এখানে অ্যাড হয়ে গেল এবং অ্যাড হওয়ার পরে এখানে থিকনেসের যে সেকশনটা এখানে থিকনেস ইনার সাইডে হবে, আউটার সাইডে না মিডিল। যেমন আউটার সাইডে দিলে এটা আউটার সাইডে চলে আসছে। আমি যদি ইনার সাইডে দিতে চাই মানে সেন্টারে দিতে চাই তাহলে সেন্টারে থাকবে। তো এভাবে আমি এটাকে থিকনেসটাকে আমি কোন দিকে দিতে চাই সেটা আমি দিলাম। দিয়ে থিকনেস কত হবে দিলাম। দেওয়ার পরে এই গ্যাসেটের লোকেশনটা কোথায় হবে, লোকেশনটা 3টা লেফট রাইট এবং সেন্টার হতে পারে। আমি যদি রাইটে দিই রাইটে চলে যাবে, সেন্টারে দিলে সেন্টারে থাকবে। আবার আমি যদি মনে করি যে আমি এটাকে সেন্টারে দিব না, এটাকে আমি লেফট আর একটু কোনো দিকে অফসেট করতে চাবো সেটাও করতে পারবো। তার আগে থিকনেসের ক্ষেত্রে থিকনেসটা আমি এটাকে সেন্টার থেকে দুই দিকে 3.5 করে বাড়বে, টোটাল 7 হবে। এভাবে আমি দিলাম, যার কারণে এটা এখন একদম সেন্টারে আছে। এখন আমি মনে করলাম সেন্টারে না দিয়ে আমি অফসেট দিব। এখানে যে পয়েন্ট সিলেক্ট করবো সেই পয়েন্টের উপর বেস করে এটা সেই দিকে সরতে থাকবে। আমি চাইলে ডিরেকশন এভাবে চেঞ্জ করে দিতে পারি। তো আমি আপাতত অফসেটটা আমি চেঞ্জ করছি না, অফসেট দিচ্ছি না, এটা টোটালি আমি সেন্টারে রাখতে পারছি। পুরো জিনিসটা সব কিছু ওকে হওয়ার পরে এটা আমি ওকে দিলে আমার একটা গ্যাসেট অ্যাড হয়ে গেল। এটা আমি ম্যানুয়ালি করতে গেলে প্রচুর সময়ের ব্যাপার। এইভাবে আমার প্রচুর এখানে মেজারমেন্ট দরকার আছে। মেজারমেন্টগুলো আমি এখানে শুধুমাত্র ভেরিয়েবলের মেজারমেন্টগুলো চেঞ্জ করলে এটা অ্যাড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি খুব সহজেই এই গ্যাসেটটা আপনি অ্যাড করতে পারবেন। বিভিন্ন টাইপের ফ্রেম স্ট্রাকচার তৈরি করার পরে সবচেয়ে ফ্যান্টাস্টিক যে জিনিসটা সলিডওয়ার্কসে করা হয়েছে, এখানে আপনার বিভিন্ন টাইপের যে ইনফরমেশনগুলো দরকার ক্যালকুলেশনের ক্ষেত্রে, যে এইগুলার প্রত্যেকটা সেগমেন্টের
লেন্থ কত বা এটা কি ম্যাটেরিয়াল, ওয়েট কত, কস্ট কত, এইসব ইনফরমেশনগুলো আপনি অ্যাট এ গ্লান্সে যদি আপনি পেতে চান, যেটা বিল অফ ম্যাটেরিয়াল দিয়ে হয়, এইখানে এই ওয়েলমেন্ট এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে সেই জিনিসটা এখানে অ্যাড করা হয়েছে। কিন্তু এখানে যেটা অ্যাড করা হয়েছে সেটা হলো কাট লিস্ট। কাট লিস্টের মাধ্যমে আপনি এগুলো পাবেন, যেটা আমরা সলিড কোনো কিছু তৈরি করলে যেটা আমরা পেতাম বিল অফ ম্যাটেরিয়ালের জন্য। তো কাট লিস্ট এখানে বাম দিকে যেটা দেখবেন এটা টোটালি রিপ্লেস করা হয়েছে। বাম দিকে এখানে টোটালি মাল্টিবডি পার্টের ক্ষেত্রে আমরা একটা সলিডের জন্য আমরা সলিড বডির জন্য একটা ফোল্ডার দেখি, তো সেই ফোল্ডারটা নাই। সেই ফোল্ডারের বদলে এটা এখানে কাটলিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। কাটলিস্ট 20 মানে 20টা বডি এই মুহূর্তে এখানে আছে, এবং এটার এক্সপান্ড করলে এখানে দেখতে পারবেন কতগুলো বডি এটার ভিতরে আছে। তো এখানে প্রচুর পরিমাণ বডি এখানে দেখা যাচ্ছে। এখন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, গ্রিন আইকন। তো এইটার মানে হলো যে এই কাটলিস্টটাকে আপডেট করতে হবে। আপনি যখনই কাজ করবেন, কাজ করার পরে আপনি যদি কাটলিস্টটাকে আপডেট না করেন, তাহলে আপনি পরবর্তীতে যখন আপনি এই যে ড্রয়িংয়ের ভিতরে যখন কাট লিস্টগুলোকে আপনি অ্যাড করতে যাবেন, ওই সময় আপনার এটা আপডেট হবে না। তো আপনি যখনই যা চেঞ্জ করেন না কেন, তখনই চেঞ্জ করার সাথে সাথে এখানে এই আইকনটা দেখা যাবে, তার মানে আপনার এটাকে অবশ্যই আপডেট করতে হবে। তো আমি রাইট বাটন ক্লিক করে এখানে আমি যদি আপডেট দিই, তাহলে কাট লিস্টটা আপডেট হবে, এবং আপডেট হওয়ার পরে একটু আগে যেভাবে দেখাচ্ছিল এখন সেভাবে আর দেখাবে না। তো কাট লিস্ট আইটেম এগুলো এখানে থেকে দেখতে পাচ্ছেন যে এই আইটেমগুলা এখানে কীভাবে শো করছে, এবং এটাকে আপনি চেঞ্জ করে করে এইভাবে উপরে নিচে আপনি নিতে পারেন। যেমন সলিড বডির সেগুলো নিচের দিকে আছে, সো সেগুলো আমি আলাদাভাবে এগুলো নিচেই থাকুক, কিন্তু আমি এখানে সেগমেন্ট যেগুলো আলাদা সেগুলোকে উপরের দিকে এসছে। এবং এগুলোর ভিতরে আপনি যদি দেখেন, এগুলোর ভিতরে এটা যেমন কমন না, এটাও কমন না, একটা করে আছে। এটা যেমন কমন 3টা, যার কারণে একই টাইপের লেন্থের সেগুলো একটার ভিতরে থাকবে। এবং আপনি যদি মনে করেন যে এইটাকে আপনি কাটলিস্ট থেকে আউট করে দিতে চান, এক্সক্লুড করতে চান, রাইট বাটন ক্লিক করে এক্সক্লুড ফ্রম কাটলিস্ট দিলে এটা কাটলিস্ট থেকে বের হয়ে যাবে। তো আমি এটা ইনক্লুড দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা কাটলিস্টে আমি রাখতে যাচ্ছি। এবং বাকি এগুলো হলো সলিড বডি। তবে সলিড বডির ভিতরে এখানে ব্যাপার আছে, সিমিলারিটি থাকতে হবে। যেমন কাটলিস্ট এখানে যেটা দেখছেন, এইটার ভিতরে যতগুলো দেখছেন এগুলো হলো সব প্লেট, এগুলো হলো সব সিমিলার সাইজের, যার কারণে এটা একটার ভিতরে আছে। যেমন এখানে গাছের এটা একটার ভিতরে আছে, এবং পরের যে গাছেরগুলো এগুলো আরেকটার ভিতরে আছে। তো এটার মানে হলো যে আমি যে এখানে যে গাছেরগুলো অ্যাড করেছি সেই গাছেরটার সাথে এখানে নিচে যে গাছেরটা, সেই গাছেরটার কোনো মিল নাই, যার কারণে গাছেরটা এখানে আলাদাভাবে দেখাচ্ছে। এরপর এন্ড ক্যাপ, যেটা 3টা এন্ড ক্যাপই সেম, যার কারণে 3টা একসাথে। এবং ফিলেট ব্রেড এটা হলো আমি ওয়েল যেটা করা হবে, কি ওয়েল করা হবে সেটা। তো টোটালটা আমার এখানে কাজ হয়ে যাওয়ার পরে নেক্সট আমাকে যেটা করতে হবে, ড্রয়িংয়ের ভিতরে আমি এই কাট লিস্টটাকে অ্যাড করব, যেটা আমার খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো আমি এখান থেকে একটা ড্রয়িং ফাইল নিচ্ছি। ড্রয়িং ফাইল নিয়ে জাস্ট ছোট একটা ভিউ আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা ওকে দেওয়ার পরে এখন আমি এইটার জন্য আমাকে একটা কাট লিস্ট এখানে অ্যাড করতে হবে। কাট লিস্ট অ্যাড করতে গেলে এটা সিলেক্ট করলাম, এবং এটার পরে আমি ভিউ লেআউটে যদি যাই, ভিউ লেআউট না, এখানে অ্যানোটেশনে যদি যাই, অ্যানোটেশন একদম ডান দিকে আপনারা দেখতে পারবেন টেবিল দেখতে পারেন। টেবিল ড্রপ ডাউন মেনুতে গেলে এইখানে দেখতে পারবেন যে ওয়েলমেন্ট কাট লিস্ট। এখানে বিভিন্ন টাইপের কাট লিস্ট আছে, অনেকগুলো কাট লিস্ট সম্পর্কে অনেকগুলো টেবিল আছে, অনেকগুলো সম্পর্কে অলরেডি আপনারা অবশ্যই জানবেন যে এখানে বিল অফ ম্যাটেরিয়াল, এটা বিল অফ ম্যাটেরিয়াল যতগুলো পার্ট থাকে সবগুলো পার্ট বিল অফ ম্যাটেরিয়ালের ভিতরে দেখানো হয় প্রচুর ইনফরমেশন সহ। তো এখানে আমি কাট লিস্ট সেটা আমি কীভাবে অ্যাড করব, ওয়েলমেন্ট কাট লিস্ট আমি যদি সিলেক্ট করার পরে এখানে টেমপ্লেট বা আপনি ফেভারিট টেমপ্লেট থাকলে সেটা আপনি নিতে পারেন, টেবিল পজিশন দিতে পারেন। এই সব কিছু দেওয়ার পরে আমি এটা জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার ফুল কাট লিস্টটা আমি এখানে পাবো। ফুল কাট লিস্ট আমি এখানে পাওয়ার পরে আমি এটাকে যদি একটু জুম করি, তাহলে এখানে প্রচুর ইনফরমেশন আমি পাবো। যেসব ইনফরমেশনগুলো পাবো সেটা হলো কাট লিস্টের ভিতরে যেসব আইটেমগুলো আছে, আইটেম নাম্বার অনুসারে কোনটায় কত কোয়ান্টিটি, এবং কোনগুলা যেসব সেগমেন্ট, কত সেগমেন্টের, সেগুলো বিভিন্ন টাইপের সেগমেন্ট থাকতে পারে, বিভিন্ন টাইপের প্রোফাইল থাকতে পারে। এখানে সব সেম প্রোফাইল বলে সেম দেখাচ্ছে, কিন্তু এগুলোর লেন্থ ডিফারেন্ট, যার কারণে সেম কোয়ান্টিটি বলতে 3টা কোয়ান্টিটি লাগবে, কিন্তু প্রত্যেকটার লেন্থ 350 করে। এটা আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে।
কাট লিস্ট অ্যাড করার পরে নেক্সট স্টেপ যেটা, যে এখানে কিছু কিছু জিনিস এখানে নাই। যেমন এখানে নিচের যে কোয়ান্টিটি এখানে দেখা যাচ্ছে, কিন্তু এটার এগেনস্টে যে নেমগুলো এখানে দেয়া নাই। তো সেক্ষেত্রে আমি কি করব, এটা তো অ্যাসেম্বলি ফাইল না, অ্যাসেম্বলি ফাইলের ক্ষেত্রে ওখান থেকে আমি প্রপার্টিসে যে চেঞ্জ করতে পারবো। তো এইখানে ওই ধরনের অপশন এখানে দেওয়া হয়েছে। এটা আমি করতে গেলে আমাকে এখানে পার্ট ফাইলে প্রথমে যেতে হবে। এই পার্ট ফাইলে বিভিন্ন জিনিস এখানে দেখতে পাচ্ছেন। প্রথমটা যেটা, এটা হলো প্লেট। তো যেহেতু এটা প্লেটের ক্ষেত্রে আমি এটার প্রপার্টিসে যাব, এবং এটার প্রপার্টিসে গেলে দেখবেন যতগুলো কাট লিস্ট আছে সবগুলোটা এখানে ওপেন হয়েছে। তো যেমন আমি এটা যদি যাই, তাহলে এটা দেখতে পাচ্ছেন কোনটা সিলেক্ট হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কোনটা একটা করে সিলেক্ট হচ্ছে। তো এখানে আমি প্লেটের জন্য যেটা, এটা সিলেক্ট করার পরে এখানে আমি নতুন একটা অ্যাড করব ডেসক্রিপশন, এবং এটা টেক্সট, এবং এটার নেম আমি এখান থেকে দিব প্লেট। জাস্ট এগুলো যে প্লেট, সেই প্লেট এটা বোঝানোর জন্য আমি এটা এখানে দিলাম। দেওয়ার পরে আমি যদি আর কোনো ইনফরমেশন আমি দিতে চাই, ওয়েট বা অন্যান্য কিছু যদি ইনফরমেশন আমি দিতে চাই, সেই ক্ষেত্রে আমি চাইলে এখান থেকে দিতে পারবো। যেমন এখানে যদি দেখেন, এখানে প্রচুর ইনফরমেশন আছে, লেন্থ, অ্যাঙ্গেল, এইগুলো প্রচুর ইনফরমেশন আছে। তো এখান থেকে আমি যদি ম্যাটেরিয়াল দিই, ম্যাটেরিয়াল এখান থেকে অ্যাড হবে। তো আমি যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাড করতে পারবো। একটা অ্যাড করাও যায়, 10টা অ্যাড করা একই কথা। তো আপনার কী কী ইনফরমেশন লাগবে সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন। যেমন ডেসক্রিপশনে আমি প্লেটটা আমি অ্যাড করলাম। এরপরের যেটা এখানে হলো গাসেট। তো আমি এখান থেকে এটার ক্ষেত্রে আমি এই গাসেটের ক্ষেত্রে আমি এখানে ডেসক্রিপশন দিয়ে গাসেট 1 দিব, কারণ আমার 2 ধরনের গাসেট আছে। এবং সেকেন্ড যেটা, এটাও এখানে গাসেট দেখা যাচ্ছে। গাসেট 1, গাসেট 2 আমি অ্যাড করলাম। লাস্টে যেটা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো এন্ড ক্যাপ। তো ফাইনালি আমি ডেসক্রিপশনে এখানে আমি এন্ড ক্যাপ অ্যাড করলাম। তো কোনটা কী জিনিস, এই জিনিসটা আমি এখান থেকে প্রপার্টিসে যে এটা ডিফাইন করে দিলাম। করার পরে এটাকে আমি সেভ করলাম। করে এখন আমি শিটের ভিতরে আমি যদি যাই, তাহলে এখানে দেখবেন এইসব জায়গাগুলো ডেসক্রিপশন সেকশন যে ব্ল্যাঙ্ক ছিল, এটা এখন আর এখানে ব্ল্যাঙ্ক নাই এখানে। কারণ আমি প্রপার্টিসে আমি যা যা চাবো এভাবে আমি চাইলে অ্যাড করতে পারবো। যেমন এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কলাম রাইট আমি যদি দিই, এবং সেই কলামে আমি যে ইনফরমেশন আমি দিতে চাই সেই ইনফরমেশন আমি এখান থেকে দিতে পারবো। যেমন আমি এখানে কস্ট দিলাম, কোনটার কস্ট কত হবে। তো কস্টের ক্ষেত্রে কস্টের কোনো ইনফরমেশনই এখানে নাই। তো যেহেতু কস্টের ক্ষেত্রে ইনফরমেশন নাই, সেহেতু আমাকে ম্যানুয়ালি আমাকে এখান থেকে আবার একইভাবে এই সেগমেন্টের ক্ষেত্রে প্রপার্টিসে আমি যাব। প্রপার্টিসে যে নিচে আমাকে এখান থেকে অ্যাড করতে হবে। তো কস্ট বলতে এখানে বিভিন্ন টাইপের কস্ট আছে, কিন্তু আপনি চাইলে এখানে এই টাইপটার নেম আপনি নিজে এভাবে লিখতে পারেন। কস্ট লিখে তারপরে টাইপ, এবং কস্টের ভিতরে এখানে আমি 50 দিলাম, দিয়ে এটা আমি ওকে করলাম এবং সেভ করলাম। করে আমি এখানে ডান একটা ম্যানুফ্যাকচারের পক্ষে এই ছোট স্ট্রাকচারটা ম্যানুফ্যাকচারিং করার জন্য যা যা ইনফরমেশন দরকার সেটা আমি কাট লিস্টের মাধ্যমে, সেটা আপনাদেরকে লাস্ট লেসনে দেখিয়েছি যে কীভাবে আপনি কাট লিস্টের মাধ্যমে আপনি কাট লিস্টটা একটা টেবিলে স্ট্রাকচার তৈরি করে সেই টেবিলের ভিতরে যদি আপনি কাস্টম কোনো প্রপার্টি অ্যাড করতে চান সেটা করে আপনি ম্যানুফ্যাকচারারকে দিয়ে দিলে সে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে। এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো আপনি যে করবেন, ওয়েল্ডিং করবেন, বিভিন্ন দিকে বিভিন্ন টাইপের যে ওয়েল্ডিং আছে এইসবের ইনফরমেশনগুলোও তাকে দিতে হবে, কোথায় কী টাইপের ওয়েল্ডিং হবে।
তো এটার ক্ষেত্রে এখানে যদি দেখেন ওয়েল্ড ফোল্ডার যেটা আছে, ওয়েল্ড ফোল্ডারের ভিতরে প্রচুর ওয়েল্ডিং এটার ভিতরে আছে। তো এখন এটার ক্ষেত্রে আমি এই ওয়েল্ডিং ইনফরমেশনগুলো তাকে আমি যদি দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা ড্রয়িং ফাইল নিচ্ছি, এবং এটার সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে। দেওয়ার পরে এখন আমি ওয়েল্ডিংয়ের ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিব। তো সেটা দিতে গেলে এটা আমি সিলেক্ট করলাম, করার পরে অ্যানোটেশনের ভিতরে এটা একদম ডান দিকে টেবিলের আন্ডারে এখানে ওয়েল্ড টেবিল আপনারা এখান থেকে পাবেন। এরপর এখানে টেবিলের ক্ষেত্রে মোটামুটি অন্যান্য টেবিল ইনসার্টের ক্ষেত্রে যেসব ইনফরমেশন থাকে সেসব ইনফরমেশনগুলো এখানে আছে। তো এখানে আমি এটা ওকে দিলে এটা যে ধরনের এখানে ওয়েল্ডিং আছে সব ধরনের ওয়েল্ডিং এখানে আসবে। আইটেম নাম্বার অনুসারে ওয়েল্ড সাইজ, বিভিন্ন টাইপের সাইজ, এবং এই সিম্বলগুলো এটার ভিতরে থাকবে। এবং ওয়েল্ড যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটা এখানে নাই, কারণ এই ম্যাটেরিয়ালটা আমি ডিফাইন করা নাই। এই ম্যাটেরিয়ালটা আমি যদি ওইটা করতে চাই আমাকে আলাদা ম্যানুয়ালি এটাকে ডিফাইন করে দিতে হবে। তো এটা বাকি যে কোনটা কোয়ান্টিটি এখানে কোনটার কোয়ান্টিটি কয়টা হবে, যেমন ওয়েল সাইজ এইটার কোয়ান্টিটি একটা, বা সবগুলো একটা করে দেখা যাচ্ছে। কি টাইপের সিম্বল আছে সেই সিম্বলগুলোও এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি ওয়েল্ডিংয়ের যে ইনফরমেশনগুলো, এই সব ইনফরমেশনগুলো এইভাবে আপনি একজন যেই ম্যানুফ্যাকচারারকে দিয়ে দিলে সে এটা খুব সহজেই এটা বুঝতে পারবে এবং করতে পারবে। আর এখানে আরেকটা ব্যাপার বলার আছে, সেটা হলো যে আমি এটা যদি সিলেক্ট করি, এটার ভিতরে আমি এটাকে আইসোমেট্রিক করে দিচ্ছি, এবং এটাকে সাইজে আমি আরেকটু ছোট করলাম। করার পরে এটাকে আমি জাস্ট ডান দিকে নিয়ে আসছি। আমি এখানে যে ওয়েল্ডিং সিম্বলগুলো দিয়েছি, ম্যানুফ্যাকচারারকে তো অবশ্যই বলতে হবে যে আমি যে ওয়েল্ডিং সিম্বলগুলো দিচ্ছি এইগুলো এখানে শো করে দিতে হবে কোথায় কোনটা হবে। তো সেটা করতে গেলে এটা সিলেক্ট করে মডেল আইটেমটা আমি সিলেক্ট করলাম, করার পরে সিলেক্টেড ফিচার না দিয়ে এন্টার মডেল দিব। এন্টার মডেল দিয়ে আমি ওয়েল্ড সিম্বল, এরপরে এই যে এন্ড ট্রিটমেন্ট এবং এই তিনটা জিনিস আমি এখান থেকে সিলেক্ট করে আমি যদি এটা ওকে দিই, তাহলে এখানে দেখতে পারবেন আমি এই যে সিম্বলগুলো কোথায় কোনটা কি আমি দিচ্ছি এটা সে বুঝতে পারবে। এটা আমি আরও বড় করে আরও বড় পেজে আমি ড্রয়িংটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে সেটা খুব সহজে বুঝতে পারবে, এবং তার ম্যানুফ্যাকচারিং সে আমার কাছে আর কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই, সহজে সেটাকে ম্যানুফ্যাকচারিং করে ফেলতে পারবে। এবং এখানে আরেকটা ব্যাপার, এখানে এটাকে আপনি যদি মনে করেন যে আমি এটাকে এক্সপোর্ট করতে চাই, তাহলে এটা রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ দিলে বিভিন্ন যে টাইপের এখানে টেমপ্লেট আছে, যেমন এক্সেল আছে, সিএসভি আছে, টেক্সট ফরম্যাট আছে, আপনি যে কোনো ফরম্যাটে এটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন, যেটা আপনি এক্সেল ফরম্যাট বা আদার্স ফরম্যাটে আপনি অন্য কাউকে এটা ডেলিভারি দিতে পারবেন। যখন আপনি ছোট একটা স্ট্রাকচার নিয়ে কাজ করবেন তখন কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি একটা অনেক লার্জ একটা স্ট্রাকচার নিয়ে কাজ করবেন, যে স্ট্রাকচারে দেখা যাবে সিগমেন্টই হলো 1000, 1500, 2000-এর উপরে, তখন আপনি যদি এটা দিতে চান আপনার যেই ম্যানুফ্যাকচারার তাকে দিতে চান, তো তাকে দিতে গেলে আপনাকে অবশ্যই ছোট ছোট পার্ট করে দিতে হবে। তখন আপনি অবশ্যই চাবেন যে ছোট ছোট পার্ট করে তাকে এই ওয়েলমেন্টের ইনফরমেশনগুলো তাকে দিতে। তো সেটা দিতে গেলে সেটা আপনি কিভাবে দিবেন তাকে, যেমন এখানে যেটা আছে এটার ক্ষেত্রে আমি যদি একটা ড্রয়িং ফাইল নেই, ড্রয়িং ফাইল নেওয়ার পরে এখানে এটার ভিউটা আমি এখান থেকে আইসোমেট্রিক করে দিচ্ছি, এবং এইখানে অলরেডি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যানোটেশন থেকে ওয়েলম্যান কাট লিস্ট, যেটা এটা অ্যাড করা হয়েছে, এবং অ্যাড করার পরে এখানের যে সমস্যাটা, এখানে কোনো কিছুই সে দেখাচ্ছে না। তো এখানে না দেখানোর পিছনে মেন কারণটা হলো যে এখানে আমি কাট লিস্টটাকে আপডেট করি নাই। কিন্তু কাট লিস্ট আমি আপডেট করব না, এই কাট লিস্টটা আপডেট করব একটু পরে। সেটা করার আগে আমি যেটা করব, সেকশন ওয়াইজ এটাকে আমি টোটালি আলাদা করে ফেলবো। তো সেকশন ওয়াইজ আমি যদি আলাদা করতে চাই এটা আমাকে ফিল্টার অপশন দিয়ে করতে হবে, কারণ আমি এখানে আলাদাভাবে এভাবে আমি যদি খুঁজে বের করতে চাই এটা খুঁজে বের করা অনেক ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে সিলেকশন ফিল্টার যেটা, এটা এখান থেকে আপনি নিতে পারেন, এবং নেওয়ার পরে নিচে এটা আসবে। আসার পরে বডি সিলেকশন যেটা, এটা আমি সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল প্রেস করে ধরে আমি
এই পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট সাব অ্যাসেম্বলি না সাব ওয়েলমেন্ট, এটা একটা আমি নিলাম। আবার নতুন আরেকটা নিব, উপরের যে পার্টটা দেখা যাচ্ছে এটাকে আরেকটা আলাদা একটা সাব অ্যাসেম্বলিতে নিব, ক্রিয়েট সাব অ্যাসেম্বলি। দুইটা সাব অ্যাসেম্বলি আমি এখান থেকে তৈরি করলাম। 3 নম্বরটা এখান থেকে তৈরি করব, এই 3টা সিলেক্ট করে ক্রিয়েট সাব অ্যাসেম্বলি। বাম দিকে দেখেন 3টা সাব অ্যাসেম্বলি সাব ওয়েলমেন্ট তৈরি হয়েছে। এরপরে ফাইনালি আমি এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা এবং এটা, এই দুটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট সাব ওয়েলমেন্ট। তো নেওয়ার পরে এখানে যে 4টা এখানে তৈরি হওয়ার পরে এবার আমি এখান থেকে আপডেট যদি দেই কি ধরনের চেঞ্জ হয় এটা আমি প্রথমে সেভ করলাম। সেভ করার পরে এবার আমি শিটে গেলাম। শিটে যাওয়ার পরে এখানে আপডেট হওয়ার পরে কোয়ান্টিটি 111, আসলে এখানে 1 যেটা হচ্ছে যে একটা সে ওয়েলমেন্ট টোটাল সাব ওয়েলমেন্ট যেটা সেটাকে সে একটা হিসেবে কাউন্ট করছে, কিন্তু এটার ভিতরের ইনফরমেশন আমার দরকার। তো সেটার জন্য আমি কি করব, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে ফিল্টারটা অফ করে দিলাম। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আবার এটাকে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে এই যে প্রথম কাট লিস্ট, এই ফোল্ডারের ভিতরে সাব ওয়েলমেন্ট যেটা, এটা রাইট বাটন ক্লিক করে ইনসার্ট নিউ পার্ট দেওয়ার পরে এখানে সবগুলো এখানে এসছে, বাট সবগুলো আমার এখান থেকে দরকার নাই। এখন এখান থেকে সব আমি ডিলিট করে দিলাম। দিয়ে এখানে যে কাট লিস্টগুলা আছে এই প্রত্যেকটার ভিতরে যে বডিগুলো আছে সব বডিগুলোকে আমি এইভাবে ম্যানুয়ালি একটা একটা করে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি যেটা করলাম এই সবগুলোর জন্য এই বডিগুলোকে আমি সিলেক্ট করে আমি ওকে দিলাম। দেওয়ার পরে যেটা হবে, সে এখানে একটা আলাদা বডি সে এখানে তৈরি করবে, এই আলাদা পার্ট সে তৈরি করেছে। এবং এখানে সলিড বডি ইনফরমেশনগুলো আমি আলাদা আলাদাভাবে পাবো। তো একইভাবে আমি চাইলে এগুলোকে আমি আলাদা আলাদাভাবে আমি অ্যাড করতে পারি। তো এইভাবে আমি পার্ট করে আলাদা আলাদা করে একটা লার্জ অ্যাসেম্বলি হয়ে থাকলে, লার্জ স্ট্রাকচারাল মেম্বার বা স্ট্রাকচারাল যদি হয়ে থাকে, এই ফ্রেমটাকে ছোট ছোট করে আমাকে এইভাবে আলাদা করে ফেলতে হবে। সলিডওয়ার্কসের ভিতরে যে ধরনের ওয়েলমেন্ট প্রোফাইলগুলো থাকে না, ওই প্রোফাইলগুলো আপনাকে ম্যানুয়ালি কাস্টম প্রোফাইল তৈরি করতে হবে। এবং নর্মালি আপনি কাজ করার সময় দেখবেন যে আপনার সব প্রোফাইল আপনি পাবেন না, অনেক প্রোফাইল আছে যেগুলো আপনাকে ম্যানুয়ালি তৈরি করতে হবে। তো এটা আপনি কীভাবে ম্যানুয়ালি তৈরি করবেন এবং এটা করতে গেলে কিছু রুলস আপনাকে ফলো করতে হবে, সেগুলো আমি আপনাকে বলে দেবো। এবং ফাইনালি ওটা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন, অ্যাপ্লাই করবেন, সেটা আমি পুরোটা করে দেখাবো এখন। যেমন এখানে সবচেয়ে ফার্স্ট রুলস যেটা, সলিডওয়ার্কস আপনি যেটা ওপেন করবেন অবশ্যই সেটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। যেমন এখানে সলিডওয়ার্কসটা অবশ্যই এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে অবশ্যই আপনাকে সলিডওয়ার্কসটাকে অবশ্যই ওপেন করতে হবে। যদি আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন না করেন, সেভ করার সময় সমস্যা হবে, আমি যে কাস্টম প্রোফাইলটা তৈরি করব। এটা রুলস নাম্বার 1। সেকেন্ড রুলস হলো, আমি একটা পার্ট ফাইল নিব, সেই পার্ট ফাইলের অবশ্যই টপ ফেসে আমাকে এটাকে তৈরি করতে হবে। আপনি অন্য ফেসে যদি তৈরি করেন সমস্যা হবে। তো আমি প্রথমে এখান থেকে একটা প্রোফাইল আমি তৈরি করছি। আপনি আপনার ডিজায়ার প্রোফাইলটা আপনি এখান থেকে তৈরি করবেন। দুই নম্বর রুলসটা ছিল যে এটা টপ ফ্লেন হতে হবে। 3 নম্বর রুলসটা হলো, আমি এটা তৈরি করলাম, প্রোফাইলটা করার পরে অবশ্যই স্কেচ পয়েন্ট আমাকে ডিফাইন করে দিতে হবে। আমি এখানে স্কেচ পয়েন্ট, আমি কয়েকটা স্কেচ পয়েন্ট এখান থেকে আমি ডিফাইন করছি। আপনি যতগুলো স্কেচ পয়েন্ট চান যেগুলো পিয়ার্স রিলেশন হবে পাথের সাথে, সবগুলো করতে পারেন। আমি সবগুলো নেওয়ার পরে এখন আমার এগুলো ডিফাইন করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমাকে সেভ করতে হবে। তো আমি এখানে সেভ অ্যাজ দেওয়ার পরে এইখানে অবশ্যই এটা লাইব্রেরি ফিচারের হিসেবে সিলেক্ট করতে হবে, এই টাইপের ভিতরে যাবে। এসএলডি এলএফপি ফিচার যে পার্ট হিসেবে এটা সেভ করতে হবে। এবং এটা আপনি কোথায় সেভ করবেন সেটা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন এটা মাই কম্পিউটারে ডেস্কটপ কম্পিউটার সি প্রোগ্রাম
ফাইলস, সলিডওয়ার্কস কর্পোরেশন, সলিডওয়ার্কস ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওয়েলম্যান প্রোফাইল, এই পর্যন্ত আপনাকে আসতে হবে। আসার পরে এখানে দেখবেন যে এনসি এবং আইএসও আছে। আমি এই দুটার ভিতরে সেভ করব না, আমি নতুন একটা ফোল্ডার নিচ্ছি, আমার প্রোফাইলগুলো এটার ভিতরে আমি রাখবো এবং এটার ভিতরে একটা ক্যাটাগরি নাম দেব হেক্স। হেক্স ক্যাটাগরি নাম দেওয়ার পরে এটার ভিতরে আমি ঢুকবো। ঢোকার পরে এখানে এটাকে অবশ্যই একটা ডেসক্রিপটিভ নেম দিতে হবে। আপনি যে কোনো নেম দিতে পারেন, ডেসক্রিপটিভ নেম দিতে হবে। নেম দিয়ে এটাকে সেভ করবেন। সেভ করার পরে বাম দিকে দেখবেন যে এখানে স্কেচের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই অবস্থায় এটাকে আমি বন্ধ করে দেবো। এখন আমি এটাকে চেক করব যে আমার এটা ঠিক আছে কিনা। আমি যে স্কেচটা নিলাম এই স্কেচের জন্য ওয়েলম্যান আমি যেটা বানিয়েছিলাম সেটা এখন ইউজ করব। স্ট্যান্ডার্ডের ভিতরে এনসি আইএসও ছিল, এর ভিতরে মাই প্রোফাইল, এটা হলো আমার স্ট্যান্ডার্ড। এরপরে টাইপের ভিতরে হেক্স, যেটা হেক্স টাইপ আমি দিয়েছিলাম এবং সাইজ একটাই সাইজ আছে। এখন আমি গ্রুপে আমি সিলেক্ট করব, করার পরে আমি ওকে দিলাম। আমি যে কাস্টম প্রোফাইলটা তৈরি করেছিলাম সেই প্রোফাইলটা এই মুহূর্তে এখন এখানে আছে। আর এখানে আরেকটা ব্যাপার বলি, এখানে আমি যখন সেভ অ্যাজ দিচ্ছি, সেভ অ্যাজ দেওয়ার পরে এই যে হেক্সের ভিতরে এই যে প্রোফাইল আমি একটা যে সেভ করেছি এটা এখানে দেখা যাচ্ছে না। এই যে হেক্সের ভিতরে এটা আমি সেভ করেছি, এটা আপনি সেভ করার সময় আপনাকে একটা ওয়ার্নিং দেবে যে আপনার পারমিশন নাই। এই জন্য আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে সলিডওয়ার্কস রান করতে হবে অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। এটা আমি জাস্ট আপনাকে উল্লেখ করে দিলাম, না হলে আপনি দেখা যাবে তৈরি করতে সমস্যা হবে। তো যাই হোক, এইভাবে আপনি কাস্টম প্রোফাইল আপনি আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। কিন্তু এভাবে আপনি কতগুলো কাস্টম প্রোফাইল তৈরি করবেন? এভাবে অনলাইন লাইব্রেরি আছে, অনলাইন লাইব্রেরি নামিয়ে নিলে অনেক প্রচুর প্রোফাইল আপনি পাবেন। সেটা আপনি কীভাবে অনলাইন লাইব্রেরিটা আপনি পাবেন এবং সেটা কীভাবে এখানে সেট আপ করবেন সেটা আমি আপনাদেরকে সামনের লেসনে দেখাবো। অনলাইন থেকে আপনি লাইব্রেরি নামাতে পারবেন, অনেক লার্জ লাইব্রেরি আপনি নামাতে পারবেন যেটার ভিতরে প্রচুর প্রোফাইল তৈরি করে দেওয়া আছে, সেটা থেকে আপনার পারপাস সার্ভ হতে পারে। তো প্রথমে বেস্ট হলো যে কাস্টম প্রোফাইল তৈরি করার আগে ওইটা নামিয়ে নেওয়ার পর ওইটার ভিতরে যদি আপনি পেয়ে যান তাহলে ভালো। এখন আমি যেটা করব, এখানে যদি দেখেন আমি ডিজাইন লাইব্রেরির ভিতরে ঢুকেছি। ডিজাইন লাইব্রেরির ভিতরে ঢোকার পরে সলিডওয়ার্কস কন্টেন্ট যেটা দেখছেন, এই সলিডওয়ার্কস কন্টেন্টের ভিতরে এখানে ওয়েলমেন্ট যেটা দেখছেন, ওয়েলমেন্টের ভিতরে বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। তো এখান থেকে আপনি যে কোনো স্ট্যান্ডার্ড আপনি ডাউনলোড করতে পারেন এবং এটার ভিতরে অলরেডি এনসি আর একটা হলো আইএসও, এই দুটো স্ট্যান্ডার্ড যদিও আছে কিন্তু এর ভিতরে এর থেকে আরও অনেক বেশি প্রোফাইল এর ভিতরে আছে, যেটা আমি অনলাইন থেকে যদি ডাউনলোড করতে চাই। অনলাইন থেকে ডাউনলোড করার সিস্টেম হলো, যদি আমি ডিন প্রপার্টি যেটা ডিন স্ট্যান্ডার্ড যেটা এটা যদি আমি ডাউনলোড করতে চাই, এখানে যে টুলটিপটা ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস ক্লিক টু ডাউনলোড জিপ ফাইল। এখন আমি কন্ট্রোল প্রেস করে ধরলাম, ধরে ডিনের উপর ক্লিক করলাম, তখন সে আমাকে কোথায় এটাকে সেভ করব সেই লোকেশন চাচ্ছে। তো এই মুহূর্তে আমি এই ফোল্ডারের ভিতরে আমি এটাকে সেভ করছি ডেস্কটপে। আপনি যে কোনো জায়গায় আপনি এটাকে সেভ করতে পারেন। তো এটা দেওয়ার পরে এটা আপনার ডাউনলোড স্পিডের উপর নির্ভর করবে যে আপনি ডাউনলোড কতক্ষণ টাইম লাগবে। তো এখানে আপনি যেটা দেখলেন যে কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা, তো আমি আপাতত এটাকে আমি ডাউনলোড করছি না, এটাকে আমি ডিলিট করে দিলাম। দিয়ে আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম দুইটা স্ট্যান্ডার্ড, যেমন এই ফোল্ডারের ভিতরে যদি ঢুকি আইএসও এবং এনসি। তো নর্মালি আপনি এইভাবে যে এনসি যেটা দেখছেন এইভাবে আপনি জিপ ফাইল পাবেন, এইটাকে এক্সট্রাক্ট করতে হবে। এভাবে আমি এক্সট্রাক্ট করার পরে আমি প্রচুর পরিমাণ এখানে স্ট্যান্ডার্ড আমি এটার ভিতরে আমি পাবো। তো এখানে জিপ ফাইলটা এখন আমার দরকার নেই, এক্ষেত্রে আমি ডিলিট করে দিলাম। এবং সলিডওয়ার্কসের ভিতরে আমাকে এই যে ফাইল লোকেশন, এই ফাইল লোকেশনটা আমাকে বলে দিতে হবে, অথবা এই দুইটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে সলিডওয়ার্কস যে লোকেশনে আছে সেই লোকেশনে আমাকে এটা দিয়ে দিতে হবে। এখানে প্রোগ্রাম ফাইলস, সলিডওয়ার্কস কর্পোরেশন, সলিডওয়ার্কস,
ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওয়েলম্যান প্রোফাইল। ওয়েলম্যান প্রোফাইলটা আমি ওপেন করলাম, যেটা লাস্ট লেসন আপনারা দেখেছেন যে আমি এখানে কাস্টম প্রোফাইল আমি এখানে তৈরি করেছিলাম। এইখানে আমি এটাকে পেস্ট করে দিতে পারি, কিন্তু এখানে আমি যখন পেস্ট করতে চাবো ফোল্ডার টু ফোল্ডার ম্যাচ করবে। তো সেই ক্ষেত্রে আমার মতে এটা এইভাবে না দেওয়াটাই বেটার। যদি আপনি দিতে চান এটা অবশ্যই কপি রেখে দেবেন আলাদা অন্য জায়গায়। তো সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, বাট আমি এটা দিই নাই। এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো যে আমি এইটার লোকেশনটা দেখিয়ে দিব। এটা এই মুহূর্তে ডেস্কটপে আছে। তো সলিডওয়ার্কসের ভিতরে আমি সিস্টেম অপশনসে যাব। এখানে বাম দিকে অপশনস থেকে যে সিস্টেম অপশনস, এখান থেকে ফাইল লোকেশনে যাব। ফাইল লোকেশনে যে এখানে ওয়েলম্যানস প্রোফাইলের যে ফাইল লোকেশন অ্যাড দেওয়ার পরে এইখানে আমি এনসি ইঞ্চ যেটা এটা অ্যাড করব এবং আইএসও যেটা সেটা অ্যাড করব। এই দুটো আমি এখান থেকে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ওকে দিব। দেওয়ার পরে এখন আমি একটা প্রোফাইল আমি এখান থেকে আমি একটা পাথ নিলাম। ওয়েলমেন্টে যে আমি দেখব যে আমি নতুন যেটা দিয়েছি সেটা এসছে কিনা। যেমন এনসি ইঞ্চি যেটা এনসি ইঞ্চির জন্য এখন দেখেন যে কতগুলা এখানে আমি প্রোফাইল আমি পাচ্ছি, প্রচুর প্রোফাইল অ্যাড হয়েছে। এবং আইএসও যেটা আইএসওর জন্যও প্রচুর পরিমাণ নতুন প্রোফাইল এখানে অ্যাড হয়েছে। তো এখান থেকে আমি একটা টেস্ট করে দেখি যে আমি যেটা নিলাম ঠিক আছে কিনা। এবং এটার ভিতরে সাইজও দেখছেন প্রচুর পরিমাণ সাইজ এখানে অ্যাড করা হয়েছে। এটা নেওয়ার পর আমি ওকে দিলাম এবং দেখেন যে এখানে কি ধরনের প্রোফাইল, বিভিন্ন রকমের প্রোফাইল আছে। সো আপনাকে আমি বলবো যে এইখান থেকে আগে স্ট্যান্ডার্ডগুলো ডাউনলোড করে এখানে আগে দেখবেন যে আপনার প্রোফাইল যেগুলো চান সেগুলো আছে কিনা। সবগুলো ডাউনলোড করে সেগুলা ফাইল লোকেশন ম্যাচ করিয়ে আপনি আগে সবচেয়ে বেস্ট ওয়ে হলো সব চেক করে দেখেন যে আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনি কাস্টম প্রোফাইল তৈরি করেন, কারণ কাস্টম প্রোফাইল তৈরি করতে প্রচুর সময় লাগে। স্ট্রাকচারাল মেম্বার তৈরি করার পরে বা ওয়েলমেন্ট এটা তৈরি করার পরে এখানে একটা জিনিস যে এইটার ভিতরে এই ফিচারের ভিতরে আমি এটা যদি এক্সপান্ড করি তাহলে এটার ভিতরে কি আছে। একটা হলো স্ট্রাকচারাল মেম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর আরেকটা এখানে একটা স্কেচ আছে। এই স্কেচটা নিয়ে আমি এর আগে কথা বলি নাই। এটা হলো প্রোফাইল, যেই প্রোফাইলটা নর্মালি ডিজাইন লাইব্রেরিতে থাকে। এটাতে আমি যদি এডিট স্কেচে যাই, এখানে ব্যাপার হলো এটাকে আপনি কিন্তু ম্যানুয়ালি এখান থেকে চাইলেও আপনি এডিট করতে পারবেন, যদি এটা দরকার হয় না, কিন্তু ম্যানুয়ালি আপনি চাইলে এডিট করতে পারবেন। যেমন এটার থিকনেস এই মুহূর্তে 3.2 আছে, এটা আমি চাইলে এখানে 2 মিলি করে দিলাম এবং এখানে 100 আছে, এটাকে আমি 80 করলাম এবং এটাকে আমি 40 করলাম করে এটাকে আমি টোটালি চেঞ্জ করলাম করে আমি এটাকে ওকে দিলাম। তাহলে যেটা করলাম আমার এখানে প্রোফাইলের উপরে আমার এখানে হাত আছে। আমি চাইলে আমি এখান থেকেই আমি যদি লাইব্রেরি থেকে কোনো একটা প্রোফাইল নিই, লাইব্রেরি থেকেই যে প্রোফাইলটা চেঞ্জ করতে হবে নট নেসেসারি। এখান থেকে ম্যানুয়ালি আমি আমার ইচ্ছা মতো প্রোফাইলটা আমি আমার নিজের মতো করে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে ছোট একটা যে স্কেচ দেখা যাচ্ছে এটা একটা 3D স্কেচ। এই স্কেচটাতে আমি ওয়েলমেন্ট ইউজ করব এবং এটার ক্ষেত্রে আমি স্কোয়ার টিউব যেটা সেটা আমি ইউজ করব এবং প্রচুর প্রোফাইল আছে, আমি এখান থেকে যে কোনোটাই ইউজ করতে পারি। এবং আমাকে এখানে দুইটা গ্রুপে অবশ্যই এটা আমাকে ইউজ করতে হবে। আপাতত এটাকে আমি ওকে দিলাম এবং 3D যে স্কেচটা আমি নিয়েছি এই স্কেচটাকে আমি একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা নেওয়ার পরে আমি এখানে যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো স্পেশালি আমি কীভাবে কর্নার ট্রিটমেন্টটা আমি করতে পারবো। এখানে যেটা আছে নর্মালি এইভাবে বিভিন্নভাবে আপনার ডিজায়ার্ড অনুসারে আপনি কর্নারটাকে ট্রিটমেন্ট করবেন, এখানে যেভাবে আছে। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে কর্নার ট্রিটমেন্টটা আমি এখানে দেখতে পাচ্ছেন কীভাবে চেঞ্জ হচ্ছে, অথবা এইভাবে থাকা অবস্থায় বিভিন্ন গ্রুপের সাথে আমি কর্নার ট্রিটমেন্টটা কীভাবে করতে পারবো। তো বিভিন্ন রকম আছে, কিন্তু নিচের দিকে যদি একটা দেখেন ট্রিম অর্ডার 1 আছে, এই জায়গায় আমি যদি 2তে যাই তাহলে এখানে কর্নার ট্রিটমেন্টটা কেমন হলো। আমি যদি এটা ওকে দিই এবং এটা যদি ওকে দিই
তাহলে এখানে দেখেন আমি কি ধরনের কর্নার ট্রিটমেন্ট পেলাম। এভাবে এরকম স্পেশাল টাইপ কর্নার ট্রিটমেন্ট আপনি কিভাবে পাবেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে, যে এইভাবে আপনি কর্নার ট্রিটমেন্টটা আপনি চাইলে করতে পারবেন। যদিও ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এটা খুবই হার্ড এবং ম্যানুফ্যাকচারিং কস্টলি। সো এটা আপনার সৌন্দর্যের জন্য খুবই সুন্দর, যেটা এমন একটা কোনো জায়গায় কাজ করছেন যেখানে এটা বাইরের থেকে দেখা যাবে, তো সেখানে ম্যানুফ্যাকচারিং কস্টলি হলেও আপনি এই ধরনের কর্নার ট্রিটমেন্ট আপনি চাইলে করতে পারেন। সো এটা সলিডওয়ার্কসে পসিবল।